সেপ্টেম্বরে হচ্ছে না ভারতের বাংলাদেশে আসা, আদৌ ওরা আসবে কিনা বিসিবি করলো খোলাসা। সিডনিতে বাবা ছেলে মিলে জন্মদিন উদযাপন, শান্তর অস্ট্রেলিয়া জার্নিটা তবু হলো না মনের মতন। অনূর্ধ্ব 20 দলের স্বপ্ন ভেঙে হচ্ছে খান খান, বাফুফে বুঝছে না ওদের ব্রিটিশ কোচ আসলে কি চান। লোকালদের নিয়েই বাংলাদেশের আসিয়ান কাপ দল ঘোষণা, হামজা শমীদদের ব্যাপারে আরো পরে যাবে জানা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। বলাই যায় সেপ্টেম্বরে বাংলাদেশ ভারত সিরিজ হচ্ছে না, অন্য কোন স্লটে এই সিরিজ আয়োজন করতে চেষ্টা চালাচ্ছে বিসিবি, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকে ফিরে মাসখানেকের বিশ্রামে কাটাতে হতে পারে লিটন মিরাজদের। অক্টোবরে নতুন সিরিজ বন্দোবস্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুল রূপকের রিপোর্ট। গৌতম গম্ভীর, তামিম ইকবাল, সাবেক দুই ড্যাশিং ওপেনার, জিজি এখন টিম ইন্ডিয়ার ওস্তাদ, খান সাহেব বাংলার ক্রিকেটের বস। বলাই যায় লঙ্কায় চিল মুডে আছেন গম্ভীর, বাংলায় খানিকটা চাপে তামিম ইকবাল। কারণ বাংলাদেশ ভারতের 100 কোটি টাকার সিরিজ ভেস্তে যাওয়ার শঙ্কা, মাথায় হাত তামিমদের। গেল বছরের অগাস্টে বাংলাদেশে আসার কথা ছিল টিম ইন্ডিয়ার, 1 বছর পিছিয়েছে সিরিজ। কথা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে 28 অগাস্ট কলম্বো থেকে ঢাকায় আসবে টিম ইন্ডিয়া। অথচ 25 অগাস্ট অফিস আওয়ার শেষেও মেলেনি কোনো আপডেট। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানীর কথাতে ফুটে উঠেছে সহসাই দেখা মিলছে না ভারতীয় দলের। হয়তো সেপ্টেম্বরে তার সুযোগটা কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই, কারণ এখন সময় কম। আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে আমরা এখনও এই সিরিজ নিয়ে আশাবাদী। হয়তো কিছুটা রিশিডিউল হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের দুই বোর্ডের মধ্যে এখন আলোচনা চলমান এবং ভবিষ্যতে এই সিরিজটা আমরা করার ব্যাপারে এখন অনেক আশাবাদী। দুই দেশের দর্শকের জন্যই কিন্তু এটা একটা অনেক সিগনিফিক্যান্ট একটা সিরিজ হবে বলে আমি মনে করি। অবশ্যই ফিনান্সিয়ালিও তো এটা একটা প্রফিটেবল সিরিজ ডেফিনেটলি, কারণ বাংলাদেশ ইন্ডিয়া সিরিজ অন্য যে কোনো সিরিজের থেকে এটা ফাইন্যান্সিয়ালি একটা প্রফিটেবল সিরিজ হবে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য তো বোর্ডের তরফ থেকে আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যেন এই সিরিজটা কিছুটা রিশিডিউল হলেও যেন এটা আমরা এই সিরিজটাকে বাংলাদেশে আমরা যেন করতে পারি ইনশাআল্লাহ। শুধু কি বিসিবির লস? ভারতের বিপক্ষে হোয়াইট বলে সিরিজ খেলতে মুখিয়েই থাকে ক্রিকেটাররা। ব্যাট বলে জ্বলে উঠলেই আইপিএলে খেলার সম্ভাবনা জাগে। সেপ্টেম্বরে না হলে জানুয়ারিতে ভারতকে আনার চেষ্টা চালাবে বিসিবি। অক্টোবরে মরুর বুকে চ্যালেঞ্জে পড়তে পারে টাইগাররা। বাংলাদেশ ইন্ডিয়া যে সিরিজটা যখনই হোক, এটা তো দুই টিমের অ্যাভেলেবিলিটির একটা বিষয় আছে, সেটাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনা করতে হবে। এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ যেটা দুবাইতে হওয়ার কথা আছে, এবং এখানে আমরা এক টেস্ট ম্যাচ এবং 3টি হোয়াইট বল ম্যাচের আলোচনা চলমান, বাট স্টিল অ্যাওয়েটিং ফাইনাল কনফার্মেশন। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে চেপে ধরা টাইগাররা দ্বিতীয় ম্যাচে নিজেদের হারিয়েই খুঁজেছে। দুই ইনিংসেই 100-র নিচে অল আউট হওয়ায় ব্যাটারদের নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাটিং কোচও কাঠগড়ায়। প্রশ্ন উঠেছে, জাতীয় দলে ব্যাটিং কোচের রোলে বিদেশি কাউকে কি দেখা যেতে পারে? এতটুকু বলতে পারি যে এগুলো নিয়ে কিন্তু পরিকল্পনা চলছে। আমাদের এক্স ক্যাপ্টেন, যিনি আমাদের প্রেসিডেন্ট, উনি নিজে একজন খেলোয়াড় ছিলেন, তো ওনার থেকে ভালো এই বিষয়গুলো তো আর কেউ বুঝবেন না, এবং স্বাভাবিকভাবেই উনি এগুলো নিয়ে আলোচনা করেন, যেটার আমিও পার্ট থাকি মাঝে মধ্যে। তো আমি দেখছি যে এগুলো নিয়ে একটা শর্ট টার্ম লং টার্ম পরিকল্পনা করেই কিন্তু বোর্ড আগামীতে এই ডিসিশনগুলো নেবে। সেপ্টেম্বরে ভারত সিরিজ না হলে মিরপুরে হতে পারে জাতীয় দলের বিশেষ ক্যাম্প। সাইফুল রূপক, 71। অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশ। অ্যানালিস্টরা অবশ্য বেশ আগে থেকেই স্টাইলিশ সুপার পাওয়ারদের সাবধান করে আসছিলেন। টাইগারদের সাবেক পেস বোলিং কোচ বলছেন এই দলটার সামর্থ্য আছে আরও ভালো করার। সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডিভিলিয়ার্স তো নিজের দেশকে টাইগারদের বিপক্ষে সতর্কই করলেন। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে বাংলাদেশ নিজেদের জায়গাটা পোক্ত করবে পারবে তো? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ডারউইনের এক জয়ে আত্মবিশ্বাস উঠে গেছে চূড়ায়। বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে টপ লেভেলে যাওয়ার জন্য করছে কম্পিট। অনুপ্রেরণা আবার যোগাচ্ছে সাবেক প্লেয়ার, কোচ, এমনকি বিশ্লেষকরাও। আর সেখানে থাকছে বড় নামগুলো। এবি ডিভিলিয়ার্স, শন টেইটরা এখন বাংলাদেশে মুগ্ধ। সাউথ আফ্রিকা সিরিজ জিততেই পারে বাংলাদেশ, সেটা এখন আর টাইগারদের ক্ষেত্রে অন্তত আকাশ কুসুম কল্পনা না।
এফটিপি বলছে প্রোটিয়াদের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে বছরটা শেষ করবে বাংলাদেশ। বছরের শেষ ম্যাচ বলে এটা স্পেশাল না, এই সিরিজে বাংলাদেশ খেলতে চায় জয়ের জন্য। র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে আসার পর নাজমুল শান্তরা সাউথ আফ্রিকার বিপক্ষে জয় নিয়ে ফিরবেই আলাপটা তোলা হয়। ক্যাপ্টেন শান্ত জয় চাইবেন, সেটাই তো স্বাভাবিক, কিন্তু এক্সপার্টরা এখানে কি বলেন শুরুটা আথার আলী খানকে দিয়েই করা যাক। ক্রিকইনফোর এক প্রতিবেদনে তিনি বলেন, শান্ত যা বলেছে তা আমার কাছে সম্ভব ও রিয়েলিস্টিকই মনে হয়। তবে একটা বিষয় উল্লেখ করতে চাই, ওই দুটি টেস্ট ম্যাচে যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি এবং প্রতিটি ইনিংসে 350 থেকে 400 রান তুলতে পারি, তাহলে সাউথ আফ্রিকাকে তাদের মাঠেই কোণঠাসা করে ফেলার জোরালো সম্ভাবনা থাকবে। প্রোটিয়াদের হারানোর কৌশলটা কি হতে পারে সেটার একটা ধারণা দিয়েছেন আতাহার। কত রান করতে হবে, কোন ইউনিট কেমন করলে এগিয়ে থাকবে টাইগাররা, সেটা তিনি বলেছেন। তবে বাংলাদেশকে নিয়ে নিউট্রাল পয়েন্ট থেকে কথা বলেছেন প্রোটিয়াদের সাবেক ব্যাটার এভিডি ভিলিয়ার্স। সাউথ আফ্রিকা এই মুহূর্তে সেকেন্ড বেস্ট টিম, ওদের বিপক্ষে ভালো করাটা সহজ না, কিন্তু সেখানেও টাইগারদের রাখেন ভালোর পক্ষে। আমার মনে হয় সাউথ আফ্রিকায় কম্পিটিটিভ ফাইট করবে বাংলাদেশ। এটা বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। শুধু বল সুইং করে না, সিমেও মুভ করে, পিচে পড়ার পরেও মুভ করে। খুব বেশি খেলোয়াড় তাতে অভ্যস্ত নয়, আর দলটার মুখোমুখি হওয়াটা খুবই কঠিন। তবে সাবেক ব্যাটারদের বাদেও এমন এক পার্সোনালিটি টাইগারদের নিয়ে কথা বলেছেন যাকে একটু বেশি রেট করতে হবে। তাসকিন শরীফুলদের সাবেক পেস বোলিং কোচ শন টেইট ডারউইন টেস্টের আগে ভেবেছিলেন বাংলাদেশ সেখানে শুধু প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবে, ব্যাটিং ইউনিটটাও বেশ ঝামেলায় পড়বে, কিন্তু সেখানে টেইটকে অবাক করে দিয়েছেন হাসান তামিমরা। আমি ভাবিনি যে তারা প্রথম টেস্ট ম্যাচটি জিতবে, তবে তারা যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে তাতে মোটেও অবাক হয়নি। আমার ধারণা ছিল সাধারণ মানুষের প্রত্যাশার চেয়েও তারা বেশি ভালো লড়াই করবে। তাদের সাথে সময় কাটানোর সুবাদে আমি জানি যে তারা ভালো মানের খেলোয়াড়। প্রোটিয়াদের বিপক্ষে সন্তোষজনক রেজাল্ট নিয়ে ফিরতে পারলে সেটাই টেস্ট চ্যাম্পিয়নশিপে ওপরে ওঠার রাস্তাটা ক্লিয়ার করে দেবে। বাস্তবতা বলে অস্ট্রেলিয়ার মতো এই সফরটাও হবে রাফ অ্যান্ড টাফ। একে তো টেবিলের সেকেন্ড বেস্ট টিম, অন্যদিকে কন্ডিশনের হিসেব করলে সাউথ আফ্রিকাও পেস ফ্রেন্ডলি উইকেট বানায়। তবে কঠিনের মধ্যেই আছে স্বস্তি, বাংলাদেশের বোলিং লাইন সেই চ্যালেঞ্জটাকে ওয়েলকাম জানাবে। অস্ট্রেলিয়ায় যেভাবে হাসান মাহমুদরা ডমিনেট করেছেন, সেই মঞ্চটা রেডি থাকবে প্রোটিয়াদের ডেরাতেও। আবু নাইম, ৭১। সিডনিতে বাবা ছেলের জন্মদিন উদযাপন, অথচ ম্যাকাই টেস্টে আজ চতুর্থ দিনে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নাজমুল শান্তর, সেটা হয়নি। তবে টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিতে বড় স্বপ্ন বুকে পুষছেন হাসান মাহমুদ শরীফুলরা। অস্ট্রেলিয়া থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিডনিতে নিজের ছেলের সঙ্গে জন্মদিনটা উদযাপন করছেন। বাবা ছেলের জন্মদিন একসঙ্গে। আশা করব যে সামনে আরো ম্যাচ জিতবো এবং আরো ডমিনেট করব। সাকিব ভাই আমাকে টেক্সট করছিলেন, বলছে ওয়েল ডান, কংগ্রাচুলেশন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিডনিতে নিজের ছেলের সঙ্গে জন্মদিনটা উদযাপন করছেন, ঘুরে ফিরে বেড়াচ্ছেন, দারুণ কিছু সময় কাটিয়েছেন। অথচ সবকিছু ঠিকঠাক থাকলে সিডনি নয় ম্যাকাইতেই থাকতে পারতেন নাজমুল শান্ত, দলকে নেতৃত্ব দিতে পারতেন মাঠে। কিন্তু ম্যাকাই টেস্টটা শেষ হয়ে গেছে 2 দিনের মাঝে, যার কারণে ম্যাকাই থেকে সিডনিতে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন টেস্ট ক্যাপ্টেন। সবচেয়ে মজার বিষয়, এই 25 আগস্ট নাজমুল শান্তরও কিন্তু জন্মদিন। বাবা ছেলের জন্মদিন একসঙ্গে, দারুণ কিছু মুহূর্ত, দারুণ কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সব খারাপেরই একটা ভালো দিক হয়তোবা থাকে, কিন্তু এই ভালোটা হয়তোবা নাজমুল হোসেন শান্ত চাননি। তিনি চেয়েছিলেন দলকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে। ঠিক ডারউইন টেস্ট জেতার পর ম্যাকাই টেস্টেও বাংলাদেশ অ্যাটলিস্ট ভালো ক্রিকেট খেলবে, চতুর্থ দিন বা পঞ্চম দিনে খেলাটা নিয়ে যাবে, এই প্রত্যাশাটা সবার ছিল। একটা জিনিসের জন্য যে লড়াই করেছিলাম সেটা অলমোস্ট মানে হয়ে গেছিল, বাট আনফর্চুনেটলি সিরিজটা ড্র হয়। বাট এটা আমাদের জন্য বলবো যে অনেক বড় একটা অর্জন, এবং আমরা ইনশাল্লাহ যত সময় ধরে এইসব কন্ডিশনে খেলবো, ডমিনেট করব এবং বড় বড় টিমের সাথে খেলবো। আশা করব যে সামনে আরো ম্যাচ জিতবো এবং আরো ডমিনেট করব ওয়ার্ল্ড ক্রিকেটে। আপাতত দেশে যাওয়ার দরজাটা বন্ধ থাকলেও সবাই দেশে একটা সময় যাবেন, এবং সামনে যেই বিজি শিডিউল, সেই শিডিউলটা নিয়ে কিন্তু আসলে তারা চিন্তা ভাবনা করছেন। সামনে আফগানিস্তানের বিপক্ষে খেলা থাকবে, সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা থাকবে।
সো ওই টেস্টগুলোতে আসলে কিভাবে ভালো করা যায়, আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও খেলা আছে। সো বাংলাদেশের টার্গেটটা কিন্তু এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো একটা জায়গায় নিজেদের অবস্থানটা সমুন্নত রাখা। বেসিক্যালি যখন খেলাটা শেষ হলো তখন আমি ওকে বললাম আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি একটু সময় দেবেন? বলে হ্যাঁ অবশ্যই। পরে ওনাকে জিজ্ঞেস করলাম কিভাবে একটা সিরিজের আগে কিভাবে কোন লেভেলে ফিটনেস করে আসে বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করে। আর যেহেতু উনি বলতেছিল যে ওনার বয়সটাও একটু বেশি 36, ওনার ডিফারেন্ট প্রিপারেশন, আমাদের হয়তো ডিফারেন্ট প্রিপারেশন। সো সব কিছু জানার, তারপরে কিভাবে মেনটেন করে খেলার পরে নিজেকে, এই আর কি এগুলোই। না অবশ্যই আগে যারা কোচ ছিলেন তাদের সাথে কথা হয়েছে, এবং কি সাকিব ভাই আমাকে টেক্সট করছিলেন, বলছে ওয়েল ডান, কংগ্রাচুলেশন। কারণ এই যে উন্নতিটা হচ্ছে, সেই উন্নতির ধারাটা যে বাংলাদেশ আসলে ধরে রাখতে পারছে বা আসলেই উন্নতি করেছে, সেটা বোঝাতে হলে টাইগারদেরকে নিয়মিত ভালো ক্রিকেট খেলতে হবে এবং সামনের সিরিজগুলোতে অন্তত ভালো পারফর্ম করতে হবে। নাহিয়ান বিন জাসিম, ৭১, ম্যাকাই, অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকা এ দলের কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ এ। দুই প্রোটিয়া ব্যাটারের ডাবল সেঞ্চুরিতে বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। প্রিটোরিয়ায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারায় মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় মাহিদুল অঙ্কনের দল। জবাবে ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয় প্রোটিয়া ব্যাটাররা। অধিনায়ক মার্কেস আকারম্যান আর সিনেথেম্বা কেশিলের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৫২৫ রানের পাহাড় সমান লিডের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাইম, আফিফ ও জাকিরের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১২ রানে অল আউট হয়ে ইনিংসও ৪১৩ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগাররা। আগামী ৩০ আগস্ট পচেফস্ট্রুমে সিরিজের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে মুখোমুখি হবে এই দুই দল। টপ এন্ড টি-20 সিরিজে অবশেষে হারের মুখ দেখলো বাংলাদেশ এইচপি। টানা ৩ ম্যাচ জয়ের পর অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে ইরফান শুকুরের দল। ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে অ্যাডিলেড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার থমাস কেলি। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফার সাকলাইন। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বোলিং করা স্পিনার মোহাম্মদ রুবেলও স্বীকার করেন ৩ উইকেট। ১৬৫ রানের লক্ষ্য তাড়াই শুরুটা ভালো করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ২০ ওভার শেষে ১৪৩ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ৫৪ বলে ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি ব্যাটল আরিফুল ইসলাম। এই ম্যাচে হেরেও ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে টাইগাররা। সাবজয়ের পর এশিয়ান মঞ্চে নতুন ইতিহাস লেখার স্বপ্ন ছিল বাংলাদেশের, কিন্তু সেই স্বপ্নের পথেই এখন একের পর এক বাধা। জেরার্ড জোন্সকে নিয়ে বিতর্ক, থাইল্যান্ডের ক্যাম্প বাতিল, পিছিয়ে গেছে উজবেকিস্তান যাত্রাও। মাঠের বাইরের এই অস্থিরতার প্রভাব যে মাঠের ফুটবলে পড়বেই তা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। একটা দল আর সেই দলের কোচ নিয়ে কেন এত সমস্যা, বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের কোচ জেরার্ড জোন্স যেন খবরের খোরাক। প্রতিদিন তাকে ঘিরে নিত্য নতুন খবর আসে, কখনো বেতন ইস্যু, কখনো অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে হাতাহাতি করে 999-এ ফোন দিয়ে পুলিশ ডাকা, কিংবা কখনো তারই স্যাকড হওয়ার খবর। দিন শেষে সবকিছুর ব্যাখ্যা নিয়ে আবার হাজির হন ফেসবুক লাইভে, জানিয়ে দেন কোনটা সত্য কিংবা কোনটা মিথ্যা। যশোর থেকে ঢাকা, জেরার্ড জোন্স ইস্যুতে শুরু থেকে বিতর্ক চলে আসছে। তবে যা কিছু ঘটেছে এটা ব্রিটিশ কোচের যেমন সম্মানহানি হয়েছে, তেমনি গোটা বাংলাদেশের ফুটবলের জন্যই ব্যাপারটা দুঃখজনক। বিশেষ করে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে ঘটনাগুলো দলের জন্যই সবচেয়ে বেশি খারাপ হচ্ছে। সবশেষ প্র্যাকটিস ম্যাচে ফোর্টিস এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল, যারা কিনা এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে মোরাস ইউনাইটেডের মতো দলকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে। তাদের সাথে ড্র করা সহজ কথা নয়। এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই খেলতে বাংলাদেশ দল যাবে উজবেকিস্তান। তার ঠিক আগ মুহূর্তে দলের কোচকে নিয়ে এত ঘটনা। যে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে যখন এমন কিছু ঘটে, তখন সেই দলের ফুটবলাররা কিভাবে পারফর্ম করবে, কিভাবে দলের জয়ে সর্বোচ্চ অবদান দেওয়ার জন্য ফুটবলাররা নিজেদের সবকিছু উজাড় করে দেবে, সেই প্রশ্ন আসলে থেকেই যায়। কারণ কোচকে নিয়ে যখন এতগুলো প্রশ্নের জন্ম নেয়, ফুটবলারদের কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্স আদায় করে নেওয়াটাও
কঠিন হয়ে দাঁড়ায়। এমনিতে ভিসা জটিলতায় কন্ডিশনিং ক্যাম্পের জন্য থাইল্যান্ড যেতে পারেনি অ্যাডাম আব্বাসরা। বুধবার ফুটবলারদের উজবেকিস্তান যাওয়ার কথা থাকলেও সেই ডেট পিছিয়ে গেছে। বাদ হয়েছে মঙ্গলবারের সংবাদ সম্মেলন। বোঝাই যাচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে না। সাবজয় দলটাকে নিয়ে এশিয়ার মঞ্চে যাওয়ার ভালো সম্ভাবনা ছিল, কিন্তু এখন যেভাবে সবকিছু চলছে তাতে বেশি কিছু আশা করাও হয়ে যাবে বাড়াবাড়ি। অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, মাহি খান, রেদোয়ান সহ লোকাল প্রবাসী মিলে এবার দুর্দান্ত একটা দল হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20। কিন্তু এই দলের কোচের সঙ্গে ফুটবলার সহ নানা ইস্যু নিয়ে এত সমস্যা যখন তৈরি হয়েছে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে, তখন সেই দলটার পারফরমেন্স কেমন হবে সেই প্রশ্ন আসলে থেকেই যায়। এবারের অনূর্ধ্ব-20 এফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া আর শেষ ম্যাচে ভারত। সেখান থেকে বাংলাদেশ যদি নিজেদের সেরাটা দিতে পারে, সম্ভব একাধিক ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করা। কিন্তু এত ঘটনা, এত প্রশ্ন সবকিছুকেই করে দিতে পারে ওলট পালট। শেখ আশিক, ৭১, ঢাকা। দু একদিনের মধ্যেই শুরু হবে আসিয়ান কাপের ক্যাম্প। ঘোষণা করা হয়েছে প্রাথমিক স্কোয়াডও, কিন্তু প্রবাসী ফুটবলারদের কাউকেই রাখা হয়নি এই লিস্টে। হামজা শমীদদের ছাড়াই ক্যাম্প শুরু করবেন টমাস ডুলি। লোকাল ফুটবলারদের নিয়ে ঘোষণা করা টমাস ডুলির ২৮ জনের স্কোয়াডে নেই কোনো চমক। ফাহিম, সোহেল, সাদ সহ দেশীয় লিগে খেলা সবাইকেই রাখা হয়েছে স্কোয়াডে। বাফুফে থেকে জানানো হয়েছে বিদেশি লিগে খেলা ফুটবলারদের স্কোয়াড আলাদা করে ঘোষণা করা হবে। আসিয়ান কাপে গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে ফারহান আলী ওয়াহিদের। প্রতি ২ গোলে প্রায় একটিতে তার ছাপ, অথচ ৫ ম্যাচ ধরে জয়ের ছবিতে নেই দল। লিওনেল মেসির ইন্টার মায়ামিতে এটাই এখন সবচেয়ে বড় প্যারাডক্স। ৩৯ বছর বয়সে গোল করেছেন, রেকর্ড ভাঙছেন, ম্যাচ বাঁচানোর চেষ্টা করছেন আর্জেন্টাইন জাদুকর, কিন্তু মেসিকে ঘিরে গড়া দলটাই এখন এতটা মেসি নির্ভর যে নম্বর 10কে আটকালেই থেমে যাচ্ছে গোলাপি আক্রমণ। প্রশ্ন, তাই মেসি কি মায়ামির সমস্যা, নাকি সমস্যাটা আসলে মেসি প্রজেক্টের নকশায়? জানাচ্ছেন জুবাইর নূর। প্রতি ২ গোলে প্রায় একটিতে তার ছাপ, তবু ৫ ম্যাচ ধরে জয়ের মুখ দেখেনি তার দল। এমনই নির্মম এখন ইন্টার মায়ামির দৃশ্য। লিওনেল মেসি, যে মানুষটি সবচেয়ে বড় সমাধান, তার ওপর অতিরিক্ত নির্ভরতাই এখন হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় সমস্যা। এখন সংখ্যা কি বলে? মেসির ১৪ গোল, সঙ্গে ৯ অ্যাসিস্ট, ২৩টি গোলে সরাসরি অবদান। অর্থাৎ মায়ামির আক্রমণের প্রায় অর্ধেক গল্প এখনো লিখছেন একজন ৩৯ বছরের ফুটবলার। মে মাসেই মাত্র ৬৪ ম্যাচে ১০০ নিয়মিত মৌসুম গোল অবদানে পৌঁছে MLS ইতিহাসের দ্রুততম হয়েছিলেন আর্জেন্টাইন এই জাদুকর, আগের রেকর্ডের চেয়ে ৩১ ম্যাচ কম খেলেই। তাই প্রশ্নটা মেসির ফর্ম নিয়ে নয়, প্রশ্নটা বাকিরা কোথায়। ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামির বল দখল ৫৫.৭%, কিন্তু শট মাত্র ৬টি, যেখানে প্রতিপক্ষের শট ছিল ৩ গুণ ১৮টি। ন্যাশভিলের বিপক্ষে বল ছিল ৫৪%, শট ১৬টি, তবুও হার ৪-১ ব্যবধানে। বিরতির পর মাত্র ১৪ মিনিটে ৩ গোল হজম। অর্থাৎ মায়ামি বল রাখতে পারে, কিন্তু ম্যাচ যখন এন্ড টু এন্ড হয়ে যায়, তখন তাদের বয়স, গতি আর ট্রানজিশনের দুর্বলতা একসঙ্গে বেরিয়ে পড়ে। এই জায়গাতেই ২০২৫-এর চ্যাম্পিয়ন দলের সঙ্গে পার্থক্য। গত মৌসুমে মেসি ২৮ ম্যাচে করেছিলেন ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট, জিতেছিলেন গোল্ডেন বুট, টানা দ্বিতীয়বার MVP। প্লেঅফে ৬ গোল ও ৯ অ্যাসিস্ট করে মায়ামিকে প্রথম MLS কাপও এনে দেন তিনি। তার পাশে ছিল সার্জিও বুস্কেটসের পজিশনাল বুদ্ধি, জর্ডি আলবার ওভারল্যাপ, মেসির জন্য জায়গা তৈরির প্রায় স্বয়ংক্রিয় ব্যবস্থা।
এবার আলাবা, বুস্কেটস নেই, বদলে এসেছে বড় নাম ডিপল, জার্মান, বেরতেরামে ও ক্যাসামিরো। নামের ওজন বেড়েছে, কিন্তু স্কোয়াডের প্রয়োজন কি মিটেছে? বেরতেরামের জন্য প্রায় $15 মিলিয়ন বিনিয়োগ, সামনে এখনো 39 বছরের লুইস সুয়ারেজ, মাঝমাঠে 34 বছরের ক্যাসামিরো। তাই মায়ামির দরকার ছিল দ্রুত ফুলব্যাক, প্রেস করতে পারে এমন তরুণ ফরওয়ার্ড, আর ট্রানজিশনে মাঠ গিলে খেতে পারে এমন পা। সেখানে তারা আবারও যোগ করেছে অভিজ্ঞতা, যেই জিনিসটার অভাব এই দলে কখনোই ছিল না। ক্যাসামিরোর প্রথম 5 ম্যাচে সেই ঝুঁকিটাই দেখাচ্ছে। 3টি ট্যাকল জয়, মাত্র 4টি সুযোগ তৈরি, সঙ্গে আত্মঘাতী গোল ও 2 হলুদ কার্ড। টরন্টোর বিপক্ষে 73 মিনিটেই উঠে যেতে হয় তাকে। রিয়াল মাদ্রিদের সেই স্পেস খেকো ক্যাসামিরো MLS এর খোলা মাঠ এখন উল্টো স্পেসের পরীক্ষায় ফেলছে। টেবিলও সতর্ক করছে, 21 ম্যাচে মায়ামির 39 পয়েন্ট, ন্যাশভিলের একই সংখ্যক ম্যাচে 39। MLS ইতিহাসের সেরা 21 ম্যাচের শুরু। হাতে 13 ম্যাচ থাকলেও সাপোর্টার শিল্ডের দৌড়ে, তাই শুধু 10 পয়েন্টের নয়, এটা এখন গতির লড়াই। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।